আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিওটি দেখছেন, গতকাল যে পরীক্ষাটি হয়েছিল ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার, এখানে দেখেন শুধু বেসিকটা জানতে পারলে আপনারা কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। শুধু বেসিক থেকে প্রশ্ন এসেছিল। আমি প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে সমাধান করছি এবং ব্যাখ্যা সহ। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে? দুইটি সন্নিহিত কোণ, অর্থাৎ আমি যদি এটা আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন এই কোণ এবং এই কোণ, এই দুটো সন্নিহিত কোণের যোগফল যদি দুই সমকোণ বলতে 180 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে আমরা আমরা জানি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণ বলে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা জানি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, অর্থাৎ কেন্দ্রগামী যে জ্যাটা আছে এই জ্যাটাকে বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা, আর বৃহত্তম জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাস। আর ব্যাসকে প্রকাশ করা হয় 2r দ্বারা, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে দেখেন কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? সংখ্যাটি যদি x ধরে নিই তাহলে x এর 2/3, তাহলে 2x ডিভাইডেড বাই কত? 3। ওই সংখ্যার চেয়ে 50 কম হলে কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম, ওই সংখ্যা বলতে x এর চাইতে 50 যদি কম হয় সংখ্যাটি নির্ণয় করতে বলছে। 2/3 x এর চাইতে সংখ্যার চাইতে 50 কম। এখন এখান থেকে যদি আমরা সমাধান করি এটাকে, দেখেন 2x ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স ইকুয়াল টু এখানে -50। আমরা যদি 3 লসাগু করি তাহলে 2x মাইনাস 3x, এই 3 দ্বারা এক্সকে গুণ করতে হবে, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা -x, আর এই 50 এই 3টা ডান পাশে গুণ হয়ে যাবে। এখন এই মাইনাস মাইনাস কেটে দিব, তাহলে আমরা বলতেই পারি যে x সমান 150। তাহলে আমি আবারও আপনাদের বলছি, আপনারা যদি বেসিকটা ক্লিয়ার করেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো আপনাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা সমাধান করছি ইসলামী ব্যাংক PCL ফিল্ড অফিসার। শুধু বেসিক থেকে প্রশ্নগুলো এসেছিল। দেখেন একটি ত্রিভুজের দুই বাহুর যোগফল। একটি ত্রিভুজ, যে কোনো একটি ত্রিভুজের যদি দেয়া থাকে সেটা যে ত্রিভুজই হোক না কেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমি যদি ব্যাখ্যা সহ দেখিয়ে দিই AB প্লাস BC, AB এবং BC এর যোগফল AC এর চাইতে বড় হবে। আবার যদি AC এবং BC এর যোগফল AB এর চাইতে বড় হবে এবং AB এবং AC এর যোগফলটা BC এর চাইতে বড় হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বৃহত্তম হবে। একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে, একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, দেখেন এটাকে একটা জ্যা বলে। দেখেন বৃত্ত থেকে আমরা কিছুক্ষণ আগে এটা সমাধান করে এসেছি, তাহলে এটাকে আমরা কি বলবো? জ্যা বলবো। আচ্ছা, কোনো ত্রিভুজে 3টি বাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু। তাহলে 3টি বাহুর একটি ত্রিভুজে যদি বাহুগুলোর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে এটাকে বলা হয় আমাদের অন্তঃকেন্দ্র। যদি ত্রিভুজের মধ্যমাগুলোর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, ত্রিভুজের মধ্যমা বলতে এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এবং এই বাহুর মধ্যবিন্দু, বাহুগুলোর মধ্যবিন্দু যে বিন্দুতে মিলিত হয় বা মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় ভর কেন্দ্র। আর এই 3 বাহুর সমদ্বিখণ্ডক, বাহুগুলোর সমদ্বিখণ্ডক আর মধ্যমা কিন্তু এক নয়। এই 3 বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় পরিকেন্দ্র। আর ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেই কোণ এটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখেন, বৃত্তস্থ সামান্তরিক একটি
বৃত্তের ভিতরে যে সামান্তরিকটা উৎপন্ন হবে, বৃত্তস্থ সামান্তরিকটা হবে একটি আয়ত, একটি আয়ত। বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের এই বিপরীত দুই কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বি কোণ প্লাস ডি কোণ সমানও লিখতে পারি আমরা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, রম্বসের কয়টি কোণ সমকোণ? এই প্রশ্ন এসেছিল, উত্তর দেওয়া ছিল 1, 2, 3, দুঃখিত 2, 3, 4, কোনোটিই নয়। তাহলে আমরা কিন্তু জানি যে একটি রম্বসের কয়টি কোণ সমকোণ? আমরা জানি আয়তের একটি কোণ সমকোণ হতে পারে, আবার রম্বসের বর্গেরও এখানে এই কোণগুলো সমকোণ, 4টি কোণই সমকোণ হতে পারে, 4টি কোণই আয়তেরও সমকোণ হতে পারে, কিন্তু রম্বসের একটি কোণও সমকোণ নয়। দেখেন প্রশ্নটা বেসিক থেকেই দিয়েছে, রম্বসের একটি কোণও সমকোণ নয়, এটা আপনাদের জানতে হবে। রম্বসের বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমান নয় বা সমকোণ নয়। 125-এর 125%, খেয়াল করুন, 125% যখন ভেঙে দিয়ে তখন 1/100 লিখতে হয়। এখন আপনারা গুণ করেন, 125 আর 125 গুণ করে 5 দ্বারা যদি গুণ করি, 4 25 100, 5 25 125, তাহলে এখানে এটা হবে হচ্ছে কত? 625 ভাগ 4। 625কে 4 দ্বারা ভাগ করব, এই যে ভাগের নিয়মটা দেখেন, 4 15 একবার দেই, তাহলে এখানে আচ্ছা 4 15 বার দিই 60, তাহলে 2 5, তাহলে 4 কতবার যায়? 4 6 24, 24 থাকবে 1, তাহলে 1 সমস্ত 4। এই যে আমরা সঠিক উত্তর হবে এটা। আবার এখানে বলছে একটি চতুর্ভুজের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, চতুর্ভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে যে কোনো চতুর্ভুজে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে, তার মানে আমার বুঝে নিতে হবে এই চতুর্ভুজটির 2টা দৈর্ঘ্য আছে, 2টা প্রস্থ আছে। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে, তখন আমাদের পরিসীমা সমান আমরা লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 14, তাহলে এখানে 14 দোকানো 28। কত ইজি! দুইটি সংখ্যার বর্গের সমষ্টি এবং অন্তর্ফল। তাহলে বর্গের সমষ্টি এবং বর্গের অন্তর্ফল দেওয়া রয়েছে, সংখ্যা দুটি নির্ণয় করো। খুবই ইজি, দুটি সংখ্যা বর্গের সমষ্টি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বর্গের সমষ্টি, এবং অন্তর্ফল মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া রয়েছে 11। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে যদি যোগ করে দিই, তাহলে এখানে হবে 2a স্কোয়ার, এখানে হবে 2, এখানে হবে 7, 72। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু হবে 36 তখন 72। তাহলে a সমান যখন বর্গ করে দিব, বর্গমূল করে দেবো তখন 6, তাহলে একটি সংখ্যা হচ্ছে 6। যখন আমরা দুটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 2b স্কোয়ার এখানে হবে তখন 50, বি স্কোয়ার সমান বি ইকুয়াল টু 5। তাহলে একটি সংখ্যা হচ্ছে 6, একটি সংখ্যা হচ্ছে 5। এটার কিন্তু সংক্ষিপ্ত রুলস আছে, সংক্ষিপ্তটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন বলবে দুটি সংখ্যা নির্ণয় করো, একটি সংখ্যা যখন আমরা নির্ণয় করব, সরাসরি এই দুইটা মান যোগ করে 2 দ্বারা ভাগ করে একটা বর্গমূল করে দেব, তাহলে একটি সংখ্যা পেয়ে যাব। অপর সংখ্যা হচ্ছে কি, এই দুইটা মান বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে তাকে একটা বর্গমূল করে দেব, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। খুব ইজি। তারপর দেখেন, এই যে কিছুক্ষণ আগে এটা আমরা পার্সেন্টেজ অঙ্ক করেছি, বলছে 0.023 এত এর 1%, পার্সেন্টকে ভেঙে দিলে 1/100 দ্বারা গুণ করতে হয়। এখন 100 দ্বারা কোনো মানকে যখন ভাগ করি, তাহলে যদি দশমিক থাকে, তার দশমিকের পর আরও 2টা শূন্য অ্যাড করতে হবে। এখানে একটা শূন্য ছিল, এই যে, তার উত্তর হবে আমাদের এইটা। আমি আবারও বলি, যে কোনো মানকে যখন আমরা 100 দ্বারা ভাগ করব, যদি লবটা যদি হরের চাইতে ছোট হয়, তাহলে 100 দ্বারা ভাগ করলে দশমিকের পরে 2টা শূন্য যুক্ত করব। যেমন এখানে যদি আমরা 1কে 100 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা সরাসরি লিখব 0.001। এবার 10 একরে কত বর্গ গজ? 1 একর সমান
1 একর সমান 4840 এত বর্গ গজ আপনাদের জানতে হবে। তা 10 একর, তাহলে এই মানটার সাথে শুধু আমরা যদি 10 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো, এই দেখেন এত বর্গ গজ। এখান থেকে দেখেন আরও একটা প্রশ্ন এসেছে, দেখেন একটু খেয়াল করেন। এই যে 1 একরের 5% সমান কত বর্গ গজ, তার মানে একর থেকে বর্গ গজ নিতে হবে। 1 একর সমান 4840 বর্গ গজ, এটার 5%। তাহলে আমরা জানি যে শতকরাকে ভেঙে দিলে 1/100, এই দেখেন। তাহলে এখান থেকে আমরা 0, এটা যদি কেটে দিই 2 দ্বারা কেটে দিলে হবে এখানে 2 4 2, এই যে। তাহলে কত সহজে অঙ্কগুলো সমাধান করতে পারলেন। আমি আবারও বলছি, আপনারা যারা ফিল্ড অফিসার বা আরও মানে এই পদগুলোতে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। আবার যারা আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু গণিতের বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি বেসিকটা ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। আপনারা চাইলে আমাদের বেসিক কোর্সে যুক্ত হতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।